মুহূর্তে আমরা যে ছবি দেখাচ্ছি, ফের চাকরি প্রার্থীরা রাস্তায়, করুণাময়ীতে চাকরি প্রার্থীরা রাস্তায় নেমে এসেছেন, বিক্ষোভ প্রতিবাদে সামিল হয়েছেন। শহর কলকাতার চেনা ছবি, চাকরি প্রার্থীরা রাস্তায় নেমে এসেছেন। সোমা দাস স্পট থেকে রয়েছেন আমাদের সঙ্গে, আমাদের সহকর্মী সোমা। দেখাবো ছবিটা একেবারে সেক্টর 5-এ, সেখানে এপিসি ভবনের ঠিক সামনেটাতেই এখানেই কিন্তু যারা রয়েছেন অর্থাৎ টেট চাকরি প্রার্থীরা 2022 তাদেরকে পুলিশ আটকাচ্ছে। আজকে তাদের এপিসি ভবন ঘেরাও কর্মসূচি দেখতেই পাচ্ছ। এখানে টেটের যারা চাকরি প্রার্থী রয়েছে প্রাথমিকে, তাদের সাথে কিন্তু পুলিশের রীতিমতো ধাক্কাধাক্কি সেই ছবিটা দেখতে পাচ্ছ। তারা যেটা বলছে, অর্থাৎ লোকসভা নির্বাচনের আগে 50,000 শূন্য পদ পূরণ করতে হবে এবং অবিলম্বে তাদেরকে চাকরি দিতে হবে। চাকরি ইন্টারভিউ আমরা পড়াশোনা করে কি দোষ করেছি আমরা দেখতে পাচ্ছ। একেবারে পুলিশের সঙ্গে এখানে যারা টেটের চাকরি প্রার্থীরা আছেন তাদের এবং তাদের কিন্তু পুলিশ একেবারে চ্যাংদোলা করে তুলে নিয়ে যাচ্ছে এই মুহূর্তে। সেই ছবিটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। একেবারে এপিসি ভবন অভিযান তাদের ছিল এবং এপিসি ভবন অভিযানকে কেন্দ্র করে একেবারে রণক্ষেত্রের চেহারা নিয়েছে। এখানে যারা টেটের চাকরি প্রার্থীরা রয়েছে তাদের সঙ্গে কিন্তু পুলিশের বচসা এবং সেই বচসা কিন্তু চলছে এবং তাদেরকে টেট চাকরি প্রার্থী যারা রয়েছেন তাদেরকে পুলিশ টেনে হিচড়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। এই মুহূর্তে কথা বলার চেষ্টা করব এই সমস্ত টেট চাকরি প্রার্থী যারা রয়েছেন তাদের সাথে। আমাদের নোটিশ চাই, অবিলম্বে নোটিশ চাই। রঞ্জিত ধর আমাদের সঙ্গে রয়েছেন স্পট থেকে আমাদের সহকর্মী রঞ্জিত। ছবি দেখছি আমরা। চাকরি প্রার্থীরা রাস্তায় নেমে এসেছেন, কোন ব্যাচের এনারা? দেখো 2022-এর টেট উত্তীর্ণ ডিএলএড ঐক্য মঞ্চের পক্ষ থেকে তারা এসছে। তাদের একটাই দাবি, অবিলম্বে তাদের নোটিফিকেশন জারি করতে হবে, অর্থাৎ ইন্টারভিউ নোটিফিকেশন জারি করতে হবে। এই দাবি নিয়ে কিন্তু তারা এসেছিল। ইতিমধ্যে কিন্তু ধুন্ধুমার পরিস্থিতি তোমাকে দেখাবার চেষ্টা করি। পুরো করুণাময়ী অবরুদ্ধ হয়ে রয়েছে এবং যারা চাকরি প্রার্থী অর্থাৎ নোটিশের দাবিতে যারা চাকরি চাইতে এসছে তারা কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছেন এবং একের পর এক পুলিশ কিন্তু টেনে হিচড়ে তাদেরকে কিন্তু প্রিজন ভ্যানে তুলছে এবং ঘটনাস্থলে রয়েছে বিধাননগর পুলিশ কমিশনারেটের উচ্চপদস্থ আধিকারিকরা, ডিসির নেতৃত্বে কিন্তু বিশাল পুলিশ বাহিনী, অর্থাৎ তাদের কোনো বৈধ অনুমতি নেই এবং এই মুহূর্তে তারা কিন্তু করুণাময়ী থেকে বেরিয়েছে। এই মুহূর্তে তোমাকে একবার দেখাবার চেষ্টা করি। দেখো চান্দোলা করে তুলে নিয়ে যাচ্ছে এই চাকরি প্রার্থী অর্থাৎ ইন্টারভিউ নোটিশের দাবিতে। তাদের একটাই দাবি, তাদের যে হকের যে 2017 সালে লাস্ট টেট হয়েছিল, তারপরে 5 বছর বাদে পুনরায় কিন্তু তাদের টেট হয়েছে এবং সেই টেট উত্তীর্ণ পরীক্ষার্থীরা তাদের কিন্তু ইন্টারভিউ নোটিশ অর্থাৎ ইন্টারভিউ নোটিশ দিতে হবে। এই দাবি নিয়ে তারা কিন্তু একাধিকবার আন্দোলন করেছেন। তারা বিকাশ ভবনে গেছেন, শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করেছেন, গায়ে কালি মেখেছেন এবং তাদের প্রতিবাদের ভাষা কিন্তু এইভাবে। তারা কিন্তু আইনি পরামর্শ নিয়ে অর্থাৎ আইনের অনুমতি নিয়ে সেই করুণাময়ীতে তারা অবস্থান বিক্ষোভে বসেছিল এবং তারপর তারা কিন্তু মানে অনুমতি নিয়ে মানে আদালতের দ্বারস্থ হয়েছিলেন কি অবিলম্বে দিতে হবে এবং সেই দাবি নিয়ে তারা কিন্তু এই মুহূর্তে করুণাময়ীতে কিন্তু এসছেন এবং এপিসি ভবনের দিকে যাওয়ার সময় তাদেরকে কিন্তু আটক করে পুলিশ প্রশাসন এবং বিধাননগর কমিশনারেটের দাবিতে এসেছি। পুলিশ অনৈতিকভাবে আমাদের আটকাচ্ছে, পর্যাপ্ত মহিলা পুলিশ নেই। এই মুহূর্তে অসুস্থ হয়ে পড়েছেন একজন টেটের চাকরি প্রার্থী, পুলিশের সাথে বচসা ধাক্কাধাক্কিতে অসুস্থ হয়ে পড়েছেন টেটের চাকরি প্রার্থীরা। রীতিমতো রাস্তায় শুয়ে পড়েছেন তারা, তাদেরকে জল দেওয়া হচ্ছে, পুলিশই তাদেরকে জল দিচ্ছে। দেখতে পাচ্ছ এই মুহূর্তে সেই ছবি। তারা কিন্তু যেটা বলছে প্রাথমিকের টেট চাকরি প্রার্থীরা অর্থাৎ 2022 সালে টেটের চাকরি প্রার্থীরা তারা কিন্তু বলছেন অবিলম্বে চাকরি দিতে হবে, নোটিশ অর্থাৎ ইন্টারভিউ নোটিশ জারি করতে হবে। বুঝতে পারছো এই মুহূর্তে রাস্তায় কিন্তু একেবারে শুয়ে পড়েছেন অসুস্থ অবস্থায়, পুলিশ তাকে জল দিচ্ছে এবং পুলিশ কিন্তু তাকে প্রিজন ভ্যানে তুলে নেবে। আমরা বলছি তো আমরা ইন্টারভিউ নোটিশ চাই, বারবার প্রতিনিধি দিচ্ছে আমাদেরকে ডবল চাকরি
নেই, আইনি কোনো জটিলতা নেই। সরকার বারবার আমাদের প্রতিশ্রুতি দিচ্ছে, কিন্তু কোনোভাবে সরকার নোটিশ পাবলিশ করছে না। গৌতম পাল মহাশয় আমাদেরকে বলেছিল যে 24 ঘন্টা যেতে না যেতেই নোটিশ দেবে, এখন কোনোভাবেই নোটিশ পাবলিশ হচ্ছে না। আমরা অতি শীঘ্রই নোটিশ চাই। এই মুহূর্তে তাদের যে দাবি রয়েছে, তাদের দাবি তারা কিন্তু জানাতে পারলো না। এপিসি ভবন অর্থাৎ আচার্য ভবনে গিয়ে পুলিশ তাদেরকে নিয়ে গেছে, অর্থাৎ পুলিশ তাদেরকে অ্যারেস্ট করে এই মুহূর্তে নিয়ে যাচ্ছে। প্রচুর টেটের চাকরি প্রার্থীরা যারা রয়েছেন 2022-এর টেটের চাকরি প্রার্থীরা, তাদের কিন্তু একটাই দাবি, অবিলম্বে তাদের নিয়োগ দিতে হবে। যেখানে বিহারে গিয়ে সেখানে বাংলা কেন পিছিয়ে? 22 সালে আমাদের পরীক্ষা হয়েছে, এখনো পর্যন্ত আমাদের ইন্টারভিউ নেই। আমরা কতদিন বঞ্চনার শিকার হবো? আমরা বেকার শিক্ষিত হয়েছি, দেখুন কিভাবে রাজ্যের পুলিশ আমাদেরকে একটুকু হেল্প করে না, শুধু আমাদেরকে সক্রিয়ভাবে শুধু তোলার চেষ্টা করছে। আমরা আন্দোলন করছি, তাই আমাদের কোনো ভূমিকাই নেই এই রাজ্যে। কিসের রাজ্য এটা, যেখানে যদি একটা আন্দোলনের ভূমিকা যদি না থাকে, ছাত্রদের একটা সংগঠন না থাকে? ধিক্কার জানাই দিদিরা আপনার রাজ্য। অসুস্থ হয়ে পড়লেন, বাবা মাকে অসুস্থ অবস্থায় রেখে এসেছি। আজকে আমিও ফিরে যেতে চাই না, আমিও চাইছি মৃত্যু হোক, না হলে আমাদের নোটিশটা আসুক, না হলে সে অসুস্থ বাবা মায়ের পাশে বেঁচে থাকা আমাদের মতো শিক্ষিত ছেলের একটা লজ্জা। আজ লজ্জা নিয়ে বেঁচে থাকতে চাই না। একের পর এক চাকরি প্রার্থী অনেকেই কিন্তু অসুস্থ হয়ে পড়েছেন, অর্থাৎ তাদেরকে কিন্তু টেনে হিচড়ে পুলিশ নিয়ে যাচ্ছে। তাদেরকে এই মুহূর্তে কিন্তু আরেকজন তিনি অসুস্থ হয়ে পড়েছেন, অর্থাৎ টেটের চাকরি প্রার্থী তিনি অসুস্থ হয়ে পড়েছেন। পুলিশ আমার জামা ছিঁড়ে দিয়েছে, মোবাইলটা চুরি হয়ে গেছে, আমার পার্সে টাকা ছিল, টাকা চুরি গেছে। এই 200 টাকার নোটটা তবু ছিঁড়ে দিয়েছে, দেখেন 200 টাকার নোট তবু ছিঁড়ে দিয়েছে। প্রচুর হারে মাথার মধ্যে মেরেছে, বুকের মধ্যে মেরেছে। এগুলো অপাশবিক অত্যাচার, পৈশাচিক অত্যাচার। এরা আইনের নামে ভক্ষক নয়, রক্ষক নয়, ভক্ষক। আমরা 2022 সনে টেট পাস করেছি, 1 বছর হয়ে গেল। সতেরোর পর 2022, তারপরেও তারপরে আর কোনো নোটিফিকেশন নেই, কোনো ইন্টারভিউ নেই। আমরা পাস করে বসে আছি, আমাদের কোনো ইন্টারভিউ নেই। কেন আমাদের? আমরা প্রাইমারি নোটিফিকেশনের দাবি নিয়ে এসেছি 2022-এর। গৌতম পাল বাবু মহাশয় আমাদেরকে বলেছিল যে 2021 নিয়োগ প্রসেস হওয়া 24 ঘন্টার মধ্যে নোটিশ পাবলিশ করবে, কিন্তু এখন পর্যন্ত 24 ঘন্টা নয়, 24টা দিন, 24টা মাস পার চলছে, তবুও কোনো নোটিশ প্রকাশে কোনো কল্প নেই। আমরা চাই যে সরকার অতি দ্রুত আমাদের 50,000 ভ্যাকান্সি নিয়ে আমাদের নিয়োগ প্রসেস চালু করুক। আমরা এই মুহূর্তে যে ছবি দেখাচ্ছি, করুণাময় ছবি সরাসরি দেখাচ্ছি, সেখানে 2022 সালে প্রাথমিক টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীরা তারা রাস্তায় নেমে এসেছেন। এদিকে সন্দেশখালী কাণ্ডে জামিন পেলেন নিরাপদ সর্দার। বড় খবর, প্রাক্তন সিপিএম বিধায়ককে জামিন দিল কলকাতা হাইকোর্ট। সন্দেশখালী কাণ্ডে জামিন পেলেন নিরাপদ সর্দার, প্রাক্তন সিপিএম বিধায়ককে জামিন দিল কলকাতা হাইকোর্ট। 15ই ফেব্রুয়ারি গ্রেপ্তার হন নিরাপদ সর্দার। বাসজনি থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। বামেরা সেদিনকে রাস্তায় নেমে এসেছিল। নিরাপদবাবু দাবি করেছিলেন সেদিনকে তিনি ঘটনাস্থলে ছিলেন না। সন্দেশখালী কাণ্ডে জামিন পেলেন নিরাপদ সর্দার। প্রাক্তন সিপিএম বিধায়ককে জামিন দিল কলকাতা হাইকোর্ট। 15ই ফেব্রুয়ারি গ্রেপ্তার হন নিরাপদ সর্দার। কলকাতার বাসজনি থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। বামেরা সেদিনকে পথে নেমে প্রতিবাদ বিক্ষোভে সামিল হয়েছিল। বাসজনি থানা ঘেরাও করেছিল বামেরা। দাবি করা হয়েছিল নিরাপদবাবু সেদিন ঘটনাস্থলে ছিলেন না। মিথ্যে অভিযোগ দেওয়া হয়েছিল, মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছিল, দাবি করা হয়েছিল বামেদের তরফ থেকে। এই মুহূর্তের বড় খবর, সন্দেশখালী কাণ্ডে জামিন পেলেন নিরাপদ সর্দার। প্রাক্তন সিপিএম বিধায়ককে জামিন দিল কলকাতা হাইকোর্ট। টেলিফোনে আমরা যোগাযোগ করেছি সিপিএম নেতা সুজন চক্রবর্তীর সঙ্গে। সুজনবাবু, শুভজিৎ রয়েছে, আপনি তো শুনলেন খবরটা, আপনার প্রাথমিক রিয়াকশন? যেটা স্বাভাবিক সেটা হয়েছে। কলকাতা হাইকোর্ট জামিন দিয়েছে নিরাপদ সরকারকে। অপরাধীরা তারা
পুলিশের ঘেরাটোপে ঘুরে বেড়াবে আর সত্য কথাটা বলবার অপরাধে নিরাপদ সর্দারকে এতদিন ধরে আটকে রেখেছে, অন্যায় করেছে, সরকার জবরদস্তি করে অন্যায় করেছে। আজকে কলকাতা হাইকোর্ট তাকে জামিন দিয়েছে। আমি শুধু মনে করিয়ে দিই, নিরাপদ সর্দারের বিরুদ্ধে দুটো মামলা, একটা করেছিল শিবু হাজরা আর একটা করেছিল ভানু মণ্ডল। দুজনেই এই মহিলাদের অভিযোগে অভিযুক্ত, গণধর্ষণে অভিযুক্ত। যারা গণধর্ষণে অভিযুক্ত তারা সরকারের প্রশ্রয় পায়, আর তারা অভিযোগ করবে আদিবাসী মানুষ, নিরাপদ সর্দার, শ্বেতমজুর আন্দোলনের নেতা, তাকে জামিন দেবে না, মানে যাতে জামিন না দেয় তার জন্য পুলিশ পিসি চাইবে। এর আগে বসিরহাট কোর্ট একটা কেসে জামিন দিয়েছিল, আর একটা কেস আটকে ছিল, গতকালকেও জামিন পায়নি, আজকে হাইকোর্টে জামিন পেয়েছে। এটাই স্বাভাবিক, এটাই যথাযথ। অপরাধীরা বুঝুক, তাদের গর্তে ঢুকতে হবে, তাদের গর্তে ঢুকতে হবে। পুলিশ দিয়ে অনেক হয়েছে, আর না। বেশ, বুঝতে পেরেছি। ধন্যবাদ সুজন। আমরা কথা বললাম সিপিএম নেতা সুজন চক্রবর্তীর সঙ্গে। প্রদীপ্ত কান্তি ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী। যাব প্রদীপ্তর কাছে। প্রদীপ্ত, আদালতের অবজারভেশন। দেখো, আদালতের যে অবজারভেশন তাতে রাজ্য পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন বিচারপতি দেবাংশু বসাক, এবং তিনি বলছেন যে এভাবে কি কাউকে গ্রেপ্তার করা যায়, একজন নাগরিককে এভাবে গ্রেপ্তার কেন করা হয়েছে তার ব্যাখ্যা তিনি চেয়েছেন। এবং তিনি বলছেন যে আধিকারিকরা তাকে গ্রেপ্তার করেছেন, নিরাপদ সর্দার, তিনি জামিন পাওয়ার পরে যাকে কিভাবে গ্রেপ্তার করা হয়েছে তার ব্যাখ্যা যেমন তিনি চেয়েছেন, তার পাশাপাশি যে আধিকারিক গ্রেপ্তার করেছেন তাকে কেন এখনো গ্রেপ্তার করা হবে না সেই প্রশ্নও কিন্তু বিচারপতি দেবাংশু বসাক তুলেছেন। আচ্ছা, কোথাও গিয়ে গোটা পুলিশের ভূমিকা নিয়ে শকিং বলে তিনি মন্তব্য করছেন। এবং শুভজিৎ, তিনি বলছেন যে 15ই ফেব্রুয়ারি যখন গ্রেপ্তার করা হয়, এটা সিপিএমের আইনজীবী এবং নিরাপদ সর্দারের তরফে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য, তিনি বলছেন 15ই ফেব্রুয়ারি গ্রেপ্তার করা হয়, 17 দিন তিনি এখনও জেলে, কেন এতদিন জেলে থাকবে এই প্রশ্ন তুলেছে বিচারপতি দেবাংশু বসাকের এজলাস। অর্থাৎ কোথাও গিয়ে নিরাপদ সর্দারদের গ্রেপ্তারের ক্ষেত্রে রাজ্য পুলিশের ভূমিকা নিয়েই কিন্তু আজকে কলকাতা হাইকোর্ট বারবার করে প্রদীপ্ত, বড় খবর তো এটাই, মানে যে আধিকারিক গ্রেপ্তার করেছিলেন তার ভূমিকা নিয়ে আদালত প্রশ্ন তুলছে। বড় খবর এটা। একেবারেই শুভজিৎ, সেটাই সব থেকে বড় প্রশ্ন, যে আধিকারিক, এবং আমরা দেখেছিলাম কিভাবে নাটকীয় পট পরিবর্তন হয়েছিল বসিরহাট আদালতে। আজ নিরাপদ সর্দার, তারা রাতে তিনি জামিন পেয়েছিলেন। শিবু হাজরা এবং তার ম্যানেজারের অভিযোগের ভিত্তিতে নিরাপদ সর্দারকে গ্রেপ্তার করা হয়েছিল, এবং আমরা দেখেছিলাম রাত্রি 9:30 10টা নাগাদ তিনি জামিন পাওয়ার পর কোর্ট চত্বর থেকেই পুলিশ তাকে আবারও গ্রেপ্তার করে। এবং সেই জায়গা থেকেই কলকাতা হাইকোর্টের তরফ থেকে প্রশ্ন তোলা হচ্ছে যে কিভাবে গ্রেপ্তার করা যায়, একজন নাগরিককে কি এভাবে গ্রেপ্তার করা যায়, সেই প্রশ্নই কিন্তু বারবার করে আজকে কলকাতা হাইকোর্টে যখন নিরাপদ সর্দারের জামিন সংক্রান্ত মামলা ছিল সেখানে তা তোলা হয়েছে। এবং রাজ্য সরকারের আইনজীবীর তরফ থেকে কিন্তু সুস্পষ্ট কোনো ব্যাখ্যা সে অর্থে দেওয়া হয়নি। সঙ্গে দেখো প্রদীপ্ত, টেলিফোনে আমরা যোগাযোগ করেছি আইনজীবী ফিরদৌস সামিমের সঙ্গে। সামিমদা, শুভজিৎ রয়েছি। আজকে আদালতের অবজারভেশন নিঃসন্দেহে এই মুহূর্তের বড় খবর। সামিমদা, একদমই, দেখুন এটাই স্বাভাবিক ছিল। সন্দেশখালী পর্বে যেভাবে দেখেছেন বারবার বিরোধী কণ্ঠকে অবদমিত করার জন্য সে প্রাক্তন এমএলএ থেকে শুরু করে 144 অ্যাপ্লাই করা সমস্ত কিছুই যা যা ঘটনা হয়েছে সবই প্রশাসনিক অদক্ষতার এক চরমতম নিদর্শন। বিশেষ করে পুলিশ প্রশাসনকে ব্যবহার করে যেভাবে সন্দেশখালী পর্যায়ে এই সরকার চাইছে, সন্দেশখালী মা বোনেদের প্রতি যে অত্যাচার হয়েছে, বিশেষ করে সন্দেশখালী যেভাবে জমি কাটা হয়েছে, এই সমস্ত কিছু চেপে রেখে দেওয়ার জন্যই এই সাধারণ গ্রামবাসী থেকে শুরু করে প্রাক্তন এমএলএ কাউকেই বাদ দিচ্ছেন না। এবং আজকে আপনারা জানেন যে নওশাদ সিদ্দিকী, তাকেও সন্দেশখালী যেতে বাধা দান করা হয়েছে। বুঝতেই পারছেন যে সরকারের একটা সামগ্রিক প্রয়াস বিরোধী কণ্ঠকে অবদমিত করার জন্য, এবং আদালত আছে, আদালত তার যোগ্য বিচার করেছে। ধন্যবাদ সামিম। আমরা কথা বললাম আইনজীবী ফিরদৌস সামিমের সঙ্গে। এই মুহূর্তে নিঃসন্দেহে বড় খবর, সন্দেশখালী কাণ্ডে জামিন পেলেন নিরাপদ সর্দার। প্রাক্তন সিপিএম বিধায়ককে জামিন দিয়েছে কলকাতা হাইকোর্ট। এই মুহূর্তের বড় খবর, সন্দেশখালী কাণ্ডে জামিন পেলেন নিরাপদ সর্দার। প্রাক্তন সিপিএম বিধায়ককে জামিন দিল কলকাতা হাইকোর্ট। 15ই ফেব্রুয়ারি গ্রেপ্তার করা হয় নিরাপদ সর্দারকে।